শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতাটি যারা এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো প্রয়োজনই, সেই সাথে যারা একাদশ শ্রেণীতে এবারে উঠল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। এই কবিতাটি আমি কয়েকটা পর্বে ভাগ করেছি। এটা প্রথমে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করব, তারপর যে কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, এবং এই কবিতাটি তিনি কোথায় বসে লিখলেন, কেমন ধরনের কবিতা, অর্থাৎ কবিতা পরিচিতি, সেই সাথে কবিতার আঙ্গিক, এবং সবশেষে কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে, প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক কবিতাটি। প্রত্যেকটি কবিতা পড়ার আগে কবিতাটি যিনি লিখেছেন সেই সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। এখানে যে লেখক বা কবি পরিচিতি দেওয়া রয়েছে সেটা আমরা প্রথমে যাই। তো মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছেন 1824 খ্রিস্টাব্দে আর 1873 মৃত্যুবরণ করছেন। জন্ম বাংলাদেশের যশোর জেলার সাগরডাঁড়িতে। হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন তিনি, এবং 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করেন। তিনি মূলত ব্ল্যাক ভার্সের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন বাংলায়। গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাদবধ কাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, এবং উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী। এছাড়া তিনি প্রহসন লেখেন দুটি, বুড়ো শালিকের ঘাড়েরও ও একে কি বলে সভ্যতা। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কাব্যগ্রন্থগুলো তিনি মূলত লিখছেন আমরা একটু আগে এখানে পেয়েছি। তিলোত্তমা সম্ভব কাব্য যেটি লিখছেন 1860-এ, বীরাঙ্গনা কাব্য যেটি লিখছেন প্রকাশিত হচ্ছে 1862-তে। এছাড়া মেঘনাদবধ কাব্য 1861-তে, ব্রজাঙ্গনা কাব্য 1862-তে, চতুর্দশপদী কবিতাবলী 1866-তে। তো এখানে আমরা একটুখানি আসি, সেটা হচ্ছে যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা এই যে বললাম আমি চতুর্দশপদী কবিতাবলী, ওখান থেকে এটি নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটি সনেট জাতীয় রচনা। তো আমাদের আগে এই সনেট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো সনেটটা কি? চতুর্দশপদী, অর্থাৎ 14টি লাইন রয়েছে। আমরা এখানে দেখতে পাবো কবিতাটিতে 14টি লাইন রয়েছে। এই চতুর্দশপদী অর্থাৎ 14টি লাইন বা পদকেই আমরা সনেট বলে থাকি। এই সনেটের উদ্ভব হয়েছিল মূলত ইটালিতে। আসলে টাইপ করে লিখে দিলে হয়তো সুবিধা হতো সকলের, তবে সবাই একটু লিখে নিলে জিনিসগুলো মনে থেকে যাবে। তো সনেটের উদ্ভব হচ্ছে ইটালিতে। এর জনক হলো পেত্রাক। তো এই যে সনেট, এই পেত্রাকের অনুসরণেই তিনি মূলত কিন্তু এই সনেটগুলো লিখেছিলেন। তো সনেটে শুধু পেত্রাক যে সনেট লিখেছে তা নয়, সনেট বহু লোকজন লিখেছেন। যেমন মূলত সনেটকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পেত্রাকীয় সনেট, একটা হচ্ছে শেক্সপিয়রীয় সনেট, আর একটা হচ্ছে ফরাসি সনেট। তো মূলত মাইকেল মধুসূদন দত্ত পেত্রাকীয় সনেট এবং শেক্সপিয়রীয় সনেটকে গ্রহণ করেছেন। তো তার মধ্যে আমাদের এই কবিতাটি পেত্রাকীয় সনেটের অনুসরণে লিখিত। তো সনেটটা কেমন সেটা নিয়ে একটু আলোচনায় আসি। এবার আমরা আগে কবিতার আঙ্গিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, তারপর কবিতার লাইন ধরে আলোচনা করব। এই কবিতাটিতে 14টি লাইন রয়েছে। তো এই 14টি লাইনকে প্রথম 8 লাইন এবং পরের 6 লাইন দুটি ভাগে ভাগ করা যায়। তো প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এবং
পরের লাইনকে বলা হয় শতক। ঠিক আছে, এই দুটো হচ্ছে ভাগ। তো এর মধ্যে আরও কিছু বিভাজন রয়েছে, যেটা হচ্ছে শেষে অন্তমিল। অন্তমিলটা এখানে এমন রয়েছে যে ক খ, লিখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি। ক খ, আবার ক, আবার খ, পরেরটা ক খ, আবার ক খ। এগুলো হচ্ছে ব্যাপারটা কি সেটা বলে দিচ্ছি। যেমন এই যে লাইনটা রয়েছে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, এই তে রয়েছে। আবার এই দ্বিতীয় লাইনটা ছেড়ে দিয়ে তৃতীয় লাইনে জগতে আবার তে রয়েছে। তো এটা ক আর এটা ক। আবার এই যে পরে রয়েছে যে সেই জানে মনে, দন্তান্ন একার রয়েছে। আবার ঠিক তেমনই এখানে রয়েছে কিরণে নে, তাহলে এই খ আবার এই খ মিল, এরকমভাবে মিল। ঠিক তেমনই নিচেরগুলো রয়েছে, মিলটা হচ্ছে এমন গ ঘ গ ঘ। ঠিক আছে, এরকমভাবে মিলগুলো, যেমন কিঙ্করি থেকে ধরি, আদরে থেকে ভোরে, এরকমভাবে মিলটা। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের মিল হয়, কখনো ক খ খ ক, আবার কখনো আরও অনেকভাবে হয়। তো আমাদের যে সনেটটি যেভাবে হয়েছে সেটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। তো এবার আসি, এই যে কাব্যগ্রন্থের কথা বললাম যে চতুর্দশপদী কবিতাবলী, এই কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা রয়েছে। সেই কবিতার সংখ্যাটা হচ্ছে 102। 102টো কবিতা রয়েছে। তো এই 102টো কবিতার মধ্যে প্রথম কবিতা নাম হচ্ছে উপক্রম। প্রথম কবিতার নাম হচ্ছে উপক্রম, শেষ কবিতার নাম হচ্ছে সমাপ্তে। আর 86 নম্বর কবিতাটা হচ্ছে আমাদের এই কবিতাটি, অর্থাৎ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই কাব্যগ্রন্থের মধ্যে আরও অনেক উল্লেখযোগ্য কবিতা রয়েছে, যেমন কপোতক্ষ নদ, কীর্তিবাস, কাশিরাম দাস, আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা আমাদের এটা। তাহলে এই কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই কাব্যগ্রন্থটি তিনি কোথায় বসে লেখেন? তো মূলত তিনি মাইকেল মধুসূদন দত্ত আইন পড়ার জন্য 1862 সালে ইংল্যান্ডে যান। তো সেখানে তার আবহাওয়া এবং ফ্যামিলি নিয়ে সেখানে থাকা অনেক খরচ, সেটা তিনি সমস্যার কারণে তিনি পরবর্তীকালে ভাবলেন যে ফ্রান্সের ভার্সাই নগরীতে গেলে বরঞ্চ খরচটাও কম হবে এবং তিনি থাকতে পারবেন। তো সেই কারণের জন্য তিনি ওখান থেকে ফিরে এসে আবার ফ্রান্সের ভার্সাই নগরীতে গেলেন পড়াশুনো করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি প্রচণ্ড আর্থিক সমস্যায় পড়েছিলেন, অর্থকষ্টে পড়েছিলেন। তো সেই অর্থকষ্ট দূর করেছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ আর্থিক সহায়তা দান করেছিলেন এবং বহু ক্ষেত্রে তার জীবনে অনেক অবদান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। সেই অবদানের কথা তিনি স্বীকার করেছেন তার এই কবিতায়। তো এই কাব্যগ্রন্থটি তিনি লিখলেন, লেখার পরে এটা মূলত লিখলেন 1865 সালে এই সময় পর্বে, কিন্তু প্রকাশিত হয়েছিল কিন্তু 1866 সালে, তার পরের বছর। এর প্রকাশক ছিলেন স্ট্যানহোপ প্রেস। স্ট্যানহোপ প্রেস হচ্ছে প্রকাশক, মানে প্রকাশ করেছিলেন। আর যিনি প্রকাশের দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বসু। এবার আমরা এই কবিতাটি আলোচনায় আসবো। তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর নামটি কেন আসছে? ওনার নাম তো ঈশ্বরচন্দ্র, তো বিদ্যাসাগর কেন আসছে? বিদ্যাসাগর আসার কারণ হচ্ছে যে সংস্কৃত কলেজে তিনি যখন থাকতেন তখন তার সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্য ছিল। সেই পাণ্ডিত্যের কারণে 1839 সালে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। এই উপাধিতে প্রস্তাব করেছিলেন বা একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি ছিলেন অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতি মহাশয়। তার মানে প্রস্তাবে কিন্তু এই তাকে এই সম্মাননাটি দেওয়া হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তো এবার যাওয়া যাক কবিতায়। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার আগে একটি কবিতা ছিল 85 নম্বর কবিতা, সেটা হচ্ছে কবিবর ভিক্টর হ্যাগো কবিতা। আর 86 নম্বরটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর তার পরের কবিতাটি হচ্ছে 87 নম্বর সংস্কৃত। তো এবার আমরা এই কবিতায় আসি। কবিতা সম্পর্কে অনেক আলোচনা হলো, এবার
কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা আসি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ যেটা আমি বলেই দিলাম যে বিদ্যার সাগর বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, এই ভারতে তুমি বিখ্যাত। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, অর্থাৎ করুণার সিন্ধু, তার অপার করুণা রয়েছে, তার করুণার কারণে, তার দয়া দাক্ষিণ্যের কারণে মাইকেল মধুসূদন দত্ত আইন পড়তে পেরেছিলেন এবং পরবর্তীকালে বহু অর্থকষ্টের সমস্যার সমাধান করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন অর্থকষ্ট এত কেন? কারণ তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তার বাবা প্রচুর বড় লোক ছিলেন, কিন্তু খ্রিস্ট ধর্ম গ্রহণ করাতে তার বাবা তাকে ত্যায্যপুত্র করেন। এই কারণের জন্য তাকে কিন্তু প্রচণ্ড অর্থে কষ্ট পড়তে হয়। তো করুণার সিন্ধু, অর্থাৎ অপার করুণা রয়েছে তার মধ্যে, সেই জানে মনে, অর্থাৎ যে তার কাছ থেকে এই করুণাটি পেয়েছে সেই কিন্তু মনে মনে জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা করুণার সিন্ধু। সিন্ধু বলতে সমুদ্র, অর্থাৎ তার কাছে যেন অপার করুণা, অসীম করুণা, সেই কারণে তাকে করুণার সিন্ধু বলা হচ্ছে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তির অম্লান কিরণে। তাহলে দিন মানে দরিদ্র, দিনের বন্ধু মানে দরিদ্রের বন্ধু, অর্থাৎ যে দীনও দরিদ্র তার বন্ধু হচ্ছে ইনি। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হিমাদ্রি হচ্ছে হিমালয় পর্বত, হেমকান্তি, হেম মানে সোনা আর কান্তি মানে দেহ, তার সোনার দেহ, কারণ তার উপর সূর্যের আলো পড়ে সে সোনার মতো চকচক করতে থাকে, সেই জন্য বলছে অম্লান কিরণে। কিরণ মানে উজ্জ্বল আলোক, অম্লান মানে হচ্ছে অমলিন, ঠিক আছে। তো স্বচ্ছ একটা স্বর্ণ আভাযুক্ত বা স্বর্ণ কান্তিযুক্ত স্বচ্ছ কিরণ এই জগতে সেই জন্য বিরাজ করছে। যেমন হিমালয় পর্বত বিরাজ করছে, ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্য আমাদের ভারতে সেরকমভাবে বিরাজ করছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, অর্থাৎ যার ভাগ্য থাকে সেই এই মহান পর্বতকে পায়। মহান পর্বত বলতে যেমন হিমালয়, ঠিক তেমনই এখানে মহান পর্বত বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ সেই তার যে সুন্দর চরণে, সুবর্ণ অর্থাৎ স্বর্ণযুক্ত বা সুন্দর বর্ণযুক্ত চরণে বা পায়ে আশ্রয় নেয়, সেই জানে কত গুণ ধরে কত মতে, অর্থাৎ সেই একমাত্র জানে যে কত গুণ ধরে কত মতে। গিরিশ, গিরিশ বলতে এখানে মূলত সুমহান হিমালয়কে বা গিরিরাজ হিমালয়কে বোঝানো হয়েছে, আর অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই হিমালয়ের যে গুণ রয়েছে সেই গুণের সঙ্গে তুলনা করা হয়েছে। কি সেবা তার সে সুখ সদনে, অর্থাৎ তার কাছে গেলে আমরা, তার সদনে বা তার গৃহে গেলে আমরা কি সেবা পাব। যেমন হিমালয় পর্বতের পাদদেশে যদি আমরা যাই সেখান থেকে ফুল ফল কত কিছু আমরা পাবো, ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে কেউ আসলে সে কিন্তু অসীম সেবা এবং সুখ অনুভব করতে পারবে। এই হচ্ছে এই প্রথম 8টি লাইন, যেটার নাম অষ্টক। এই 8টি লাইনে মূলত সনেটের যে বিষয় সেটা হচ্ছে প্রথম থাকে ভাবের প্রবর্তনা, হ্যাঁ, প্রথমে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা, আর শেষ থাকবে হচ্ছে তার পরিণতি, সেই ভাবের পরিণতি থাকবে এখানে। তো এটা আমরা প্রথম অংশে পেলাম, সেটা ভাবের প্রবর্তনা। এবার আমরা সেই ভাবের পরিণতিটা কি সেটা এই 6টা লাইনে আমরা পাবো, ঠিক আছে। এটাই সনেটের বৈশিষ্ট্য এবং সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে। তো দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, দানে মানে দান করে, বাড়ি মানে জল, নদীরূপ নদী যেমন জল দান করে, বিমলা কিঙ্করি অর্থাৎ বিমলা হলো মল নয় এমন, মানে অমলিন পরিচ্ছন্ন। কিঙ্করি মানে হচ্ছে দাসী, মানে ব্যাপারটি হচ্ছে যে একটা দাসী যেমন আমাদেরকে, দাস বা দাসী আমাদেরকে অপার মানে খুব মানে কি বলা যায় যে সে মনে কোনো অহংকার রাখে না, নিরলসভাবে সে মানুষকে মানে সহযোগিতা করছে, যে দাসীর কাজ করে থাকে আর কি, সে তার মনে কোনো অহংকার থাকে না। ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিঃশব্দে উপকার করে চলেছেন একটা দাসীর মতো, নির্মলভাবে। নদী যেমন
পরিষ্কার পরিচ্ছন্ন জল আমাদেরকে দান করে উপকৃত করছে, ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মানে মাইকেল মধুসূদন দত্তকে সেরকমভাবে সহযোগিতা করেছিলেন। তারপরে কি বলছে, যোগায় অমৃত ফল পরম আদরে, অর্থাৎ দীর্ঘশির তরুদল, দীর্ঘশির তরুদল। তো দীর্ঘশির মানে উচ্চ গাছ, তরুদল মানে গাছের দল, দীর্ঘশিরযুক্ত তরুদল যেমন অমৃত ফল দান করে, সে আম কাঁঠাল হোক জাম হোক, সব দীর্ঘ শিরযুক্ত গাছ তারা কিন্তু অমৃত ফল দান করে আমাদেরকে। দাস রূপ ধরি, অর্থাৎ দাস রূপ এই কথাটি বারবার কেন বলছে, কারণ একটা গাছে ফল হচ্ছে, সে ফল আমরা পারলে কখনো সে তো অহংবোধ প্রকাশ করছে না বা অহংকার করছে না, না আমি দেব না। কেউ যদি নাও পারে তবু সে ফল পেকে মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের উপকারের জন্যই, মানুষের দানের জন্যই কিন্তু তারা জন্মেছে এবং তারা প্রতিনিয়ত ফল ফলে অপরকে দান করে থাকে। ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তেমনই তিনি মানুষকে উপকারের জন্যই যেন জন্মেছেন এবং মানে সীমাহীনভাবে নিঃসংকোচে নিঃশব্দে মানুষকে উপকার করে চলেছেন, যেমন দীর্ঘ তরুদল করে থাকে। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, পরিমল মানে সুগন্ধ, ফুলকুল, ফুলকুল মানে যত রকম ফুল আছে সমস্ত ফুলরা সুগন্ধ দান করে কি করে, 10 দিশ ভরে। 10 দিশ মানে 10 দিক। আমরা জানি যে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈঋত আবার ঊর্ধ্ব অধ, এই 10টা দিক, সব দিকেই কিন্তু এই ফুলকুলরা তাদের সুগন্ধ বিতরণ করে চলে। ঠিক তেমনই যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার যে অপর গুণ মহিমা সেগুলো যেন সব দিকে ছড়িয়ে দিচ্ছেন। দিবসের শীতল শাসী ছায়া বনেশ্বরে, অর্থাৎ দিনের বেলা শীতল শাসী, অর্থাৎ শীতল শ্বাস, শাসী মানে ব্যাপারটা হচ্ছে যেখানে দীর্ঘ সময় খুব ঠান্ডা শীতল শ্বাস নেওয়া যায় সেরকম ছায়া। বনেশ্বরী, বনেশ্বরী বন যুক্ত ঈশ্বরী, অর্থাৎ বনের ঈশ্বরী হচ্ছে গাছ। তাহলে দিনের বেলা খুব শীতল বাতাস দান করছে কি একটা বৃহৎ গাছ। ঠিক তেমনই যেন অপর করুণা তিনি দান করে থাকেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষকে। নিশায় মানে রাত্রিতে সুশান্ত নিদ্রা, মানে খুব সুন্দর শান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এবং এই দিবসে যে সুন্দর শীতল ছায়া যে পায়, মুক্ত অক্সিজেন যে পায়, তার রাত্রেও খুব সুন্দর নিদ্রা হয় এবং তার ক্লান্তি দূর হয়ে যায়। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন যে তিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে অসীম করুণা রয়েছে, তিনি দিনের বন্ধু, যেমন একটা পর্বত উজ্জ্বল কিরণ দেয়, মানুষকে সহযোগিতা করে সমস্ত দিক দিয়ে, তার ফল দান করে, তার সমস্ত ভালো গুণগুলোকে দান করে, ঠিক তেমন ঈশ্বরচন্দ্র মানে বিদ্যাসাগরও তাই সকলকে উপকার করে থাকেন। তার এরকম ভাগ্য থাকলেই এরকম কিন্তু পর্বতের সঙ্গে, মহান পর্বতের সঙ্গে সাক্ষাৎ হয় মানুষের, বা তাকে পাওয়া যায়। তার চরণে আশ্রয় নিলে তার মধ্যে যে কত গুণ সেটা অনুভব করা যায়, তার গৃহে গেলে যে তিনি কত সেবা করতে পারেন সেটা অনুভব করা যায়। আর কি নদীরূপ, অর্থাৎ একটা নদী যেমন সুন্দর জল দান করে, দীর্ঘ মানে শিরযুক্ত গাছ যেমন অমৃত ফল দান করে, ফুলরা যেমন চারিদিকে 10 দিশে সুগন্ধ ভরিয়ে দেয়, একটা গাছ যেমন শীতল ছায়া দান করে, তার ফলে সুশান্ত নিদ্রা হয়, এই যে গুণ, সেই গুণগুলোই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে। সেটা কিন্তু এখানে তিনি এভাবে ব্যক্ত করতে চেয়েছেন। যাই হোক, কবিতাটি ছিল এরকম। যদি কবিতাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে। আর কবিতাটি থেকে প্রশ্নোত্তর যদি কারোর প্রয়োজন হয় বা প্রশ্নোত্তরের যদি ক্লাসের প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। ধন্যবাদ সকলকে, আজকের মতো এই পর্যন্ত।